প্রতিদিন দেশে এবং দেশের বাইরে ঘটছে অসংখ্য ঘটনা। জন্ম হচ্ছে সংবাদের, দিনের সংবাদ এবং সেখান থেকে বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ নিয়ে আমি শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আর প্রতিদিন এই আয়োজনে আমার সাথে স্টুডিওতে থাকেন দুজন অভিজ্ঞ সিনিয়র সাংবাদিক, যাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা জেনে নেই সংবাদের আদ্যপান্ত পর্যালোচনা। আজ আমার সাথে সংবাদ সম্প্রসারণে অতিথি হয়ে এসেছেন ২১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মঞ্জুরুল আহসান বুলবুল এবং সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ। আমরা আলোচনায় যাব, কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলীর যৌথ সভা শেষে কথা বলছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে সেখানে। সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ তার নেতৃত্ব তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই দিয়েছিলেন, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না, কারণ এটা হলো বাস্তব ইতিহাস। আজকে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, ২৫০০ বছরের যত ভাষণ পৃথিবীতে হয়েছে মানুষকে উদ্বুদ্ধ করবার জন্য, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করবার জন্য যত ভাষণ দেয়া হয়েছে, ২৫ বছরের সমস্ত ভাষণগুলির মধ্য থেকে যে ভাষণগুলি বেছে নেওয়া হয়েছে তার মধ্যে ৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণও অন্যতম। সেভাবে এটা লন্ডন থেকে কিন্তু প্রচারও করা হয়েছে, পাবলিশ করা হয়েছে। আমরা ২১ বছর পর ক্ষমতায় এসে আমাদের দেশের মানুষের কাছে আবার স্বাধীনতার ইতিহাস আমরা তুলে ধরি। আজকে শুধু আমাদের দেশে না, আন্তর্জাতিকভাবেও সব জায়গায় এটা স্বীকৃত সত্য। এখন আর ওই বিকৃত ইতিহাস মানুষের কাছে বিক্রি করতে পারে না, কিন্তু তারপরে কিছু কিছু লোক থাকে, ফাঁক পেলে সুযোগ পেলেই এই বিকৃত ইতিহাসটাকেই সামনে আনার চেষ্টা করে। কারণ যারা জাতির পিতাকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল তা তো যুদ্ধাপরাধীদেরকে ক্ষমতায় বসিয়েছিল, স্বাধীনতা বিরোধীদেরকে ক্ষমতায় বসিয়েছিল, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তাদের নিয়ে ক্ষমতায় গিয়েছিল। বাংলাদেশ রেডিও বাংলাদেশ হয়ে গেছিল রাতারাতি, তখন মানে পাকিস্তানটা বলতে পারে নাই। আমরা বাংলাদেশ বেতার নাম দেওয়া হয়েছিল, পাকিস্তানি স্টাইলে সেটা রেডিও বাংলাদেশ হয়ে গেল, ঠিক পাকিস্তানি ধারা। এভাবে সব কিছুই, এমনকি ৭৫-এর পর প্রথম পর্যায়ে মানে বাংলাদেশের নামও পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে আমি আগে বলছি, ইতিহাসকে কেউ কখনো চাপা দিয়ে রাখতে পারে না, পারে নাই, এটা আজকে বাস্তব সত্য। আমরা সরাসরি দেখছিলাম বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আজকের দিনের যে প্রধান সংবাদ, ষোড়শ সংশোধনী নিয়ে যে ক্রিয়া প্রতিক্রিয়া আলোচনা সমালোচনা চলছে সেটি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সংযুক্ত করবার চেষ্টা করছি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলামকে। কিছুক্ষণ পরে আমরা তাকে সহ শুরু করি, কিন্তু প্রথমেই যেই সংবাদটি নিয়ে শুরু করতে চাই, খুব অদ্ভুত একটি খবর। কাশিমপুর কারাগারে, হাই ভোল্টেজ কারাগারে হেলিকপ্টার ভুল করে অবতরণ করলো, ৫ জনকে আটক করলো। জিজ্ঞাসাবাদের পর জানা গেল ভুল করে অবতরণ করেছে, ছেড়ে দেওয়া হলো। মানে পরিকল্পনা করেও তো তাহলে অবতরণ করাই যায় নাকি মঞ্জুরুল হাসান? এটা হাই ভোল্টেজ কারাগার, কিন্তু আমাদের সিকিউরিটিটা যদি হাই ভোল্টেজ থাকতো তাহলে আজকে একটা বড় বিপজ্জনক ঘটনা ঘটতে পারতো। কারণ হাই ভোল্টেজ একটা সিকিউরিটি এরিয়ার মধ্যে এরকম একটা আনওয়ান্টেড বিমান বা হেলিকপ্টার যদি আসে তাহলে একেবারে কোনো ঘোষণা ছাড়াই এটাকে গুলি করে ভূপাতিত করার কথা, যদি আমাদের সিকিউরিটিটা ওই লেভেলে থাকতো। আরেকটা হচ্ছে যে আমাদের হেলিকপ্টার যারা চালান প্রাইভেট সেক্টরে, তারা একটা ঢিলেঢালাভাবেই যে চালান, তারাও যে কোনো নিয়ম নীতির মধ্যে চালান না, সেটাও যদি খুব স্ট্রিক্টলি হতো তাহলেও বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। কোনো যদি, যেটা আপনি বললেন যে পরিকল্পিতভাবে যদি কেউ যেত তাহলে আরও বড় ঘটনা ঘটতে পারতো। কাজে এটি আমাদের সব দিকের যে ঢিলেঢালা ভাব, সেই ঢিলেঢালা ভাবের মধ্যে বিপদটা কেটে গেছে। আমি মনে করি যে ভুলই হয়েছে, কিন্তু এই ভুল থেকে যে লেসনটা আসলো আমাদের জন্য, শিক্ষণীয় বিষয়টা আসলো যে এরকম বিপদ ঘটতে পারে। কালকে যেটি জেলার সাহেব বললেন যে আমাদের এই হাই ভোল্টেজ কারাগারের মধ্যে অনেক জঙ্গিরা আছে, কালকে যদি আসলেই পরিকল্পনা মাফিক কোনো
জঙ্গি গোষ্ঠী, কারণ তাদের হাতে তো অনেক টাকা আছে, তাদের কাছে এরকম সংযোগও থাকতে কারা পারে। মহাপরিদর্শক বলছিলেন তারা আমাদের চেয়ে অনেক বেশি ওয়েল ইকুইপড। হ্যাঁ, এবং সেটা যদি হতো তাহলে কেমন হতো চিন্তা করেন। আবার একটু আগে আমরা যখন বলছিলাম যে এইরকম যখন এই হাই ভোল্টেজ কারাগারে যদি এরকম একটা নামতে পারে, কালকে গণভবনও নেমে পড়তে পারে, পরশুদিন বঙ্গভবনে নেমে পড়তে পারে। যে আমার ধারণা যেটি আমরা মনে করি যেটা ভুল হয়েছে এটা আমরা মেনে নেই, কিন্তু এটা কিন্তু আমাদের যে কোনো ভবিষ্যৎ নিরাপত্তার জন্য খুব লেসন লার্নিং এর জন্য খুব বড় একটা এক্সপিরিয়েন্স। আমাদের কেপিআই যেগুলিকে আমরা বলি কি পয়েন্ট ইনস্টলেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা, সেই এলাকাগুলির সিকিউরিটি থেকে আমরা কতটা ক্যালাস, এটা বের হলো এখান থেকে। এবং যে কোনো ধরনের বিপদ ভবিষ্যতে হতে পারে, আমার ধারণা যে আমরা এখান থেকে যদি এই লেসনটা নেই সেটা একটা বড় উপকার হবে। কাজী সিরাজ, আপনার বেশি কথা বলার তো নেই। তো এটা আসল কথা হচ্ছে আমরা ডিটেলস জানলাম না, শুধু বলা হলো 5 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ভুল করে নেমেছেন। এখানে আমার মনে হয় ঘটনাটা পুরো ব্যাখ্যা এইরকম একটা জায়গায় নেমে যাবে, এটা ভেতরে তো নামতে পারতো, ভেতরে নামতে পারতো, এই যে বুলবুলের যে কথাগুলো ঘটনা ঘটতে পারতো। তো যে এক্সপ্লেনেশনটা এসছে আমার মনে হয় এ ব্যাপারে এটাই যথেষ্ট, এ ব্যাপারে আরো ব্যাখ্যা দরকার। এবং একেবারে হেলিকপ্টার চালিয়েছেন, হেলিকপ্টার যিনি চালিয়েছেন তিনি অত্যন্ত দক্ষ একজন পাইলট, তিনি একদম আনকোরা বা এই যে নতুন এয়ারফোর্সের লোক হবে নিশ্চয়ই, অবসরপ্রাপ্ত। তো কাজে এখানে এটাকে এত লাইটলি আমার মনে দেখার কোনো কারণ নেই, এটাকে সিরিয়াসলি দেখা দরকার এবং ভবিষ্যতের জন্য আমাদের অত্যন্ত প্রস্তুতি থাকা দরকার এই সমস্ত জায়গায়। যেটা বললেন, যদি ওরকম প্রস্তুতি থাকতো তাইলে এই 5 জন সহ গোটা ক্রাফটটাই তো গুলি করে ভূপাতিত করার কথা ছিল, তো সেটা হয়নি। তো এখন এরকম ওরা দেখছে কিনা যে আমাদের অবস্থাটা কি, কোথায় কি অবস্থা আছে, আমরা কি করতে, আমাদের প্রতিরক্ষা বাহিনী, হ্যাঁ আমাদের যারা এগুলো নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন তারা কতটুকু অ্যালার্ট থাকে, তারা কতটুকু প্রস্তুত থাকে এই সমস্ত ঘটনায়, এটার একটা পরীক্ষামূলক কোনো ঘটনা কিনা। এই যে ভুল করে আমার মনে হয় না ভুল করে একেবারে কাশিমবাদ কারাগারের ওখানে ওনারা নেমে যাবেন, ভুল করে আবার উঠে চলেও আসবেন। যে বর্ণনা দিলেন জেলা সাহেব, যেটা বর্ণনা দিলেন বর্ণনাটাও ইন্টারেস্টিং। তো এইটা আমার মনে হয় এতে যারা শুনছেন, ঘটনাটাকে যারা দেখছেন, তারা চিন্তা করছেন যেভাবে, তার সঙ্গে ব্যাখ্যা যেটা দিয়েছেন এই ব্যাখ্যাটা আমার মানুষের কাছে এভাবে আরো সিরিয়াসলি দেখে একেবারে ভালোভাবে ব্যাখ্যা দেওয়া দরকার। এবং যদি এরকম যেটা হয় ভুলও যদি হয়ে থাকে বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি ইত্যাদিও যদি হয়ে থাকে, তাহলে ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতিটা আরো সিরিয়াসলি নেওয়া দরকার। মানে সেটা কিরকম হতে হবে ভবিষ্যতের জন্য প্রস্তুতিটা? জঙ্গি বা অপরাধী যারা এরকম পরিকল্পনা, তারা তো একটা ধারণা নিয়ে নিতে পারে যে কিভাবে আসলে কি করা যায়, এরকম একটি ভুল থেকে যেটি বলছেন ধারণা তো হলো ওরা যে আমরা এরকম, এই যে আমি বললাম বাইরে যদি ভেতরে ওরকম পরিকল্পনা যে ভেতরে গেল, কিছু কিছু সময় কারাগারে যারা জানার, তারা একটা সময় তারা তো তাদের যে রুম থেকে বাইরে আসতে পারে, বাইরে এসে ঘোরাফেরা করতে পারে একদম আসামিরা ছাড়া। তো ওই সময়ে যদি কিছু হয়, কারাগার থেকে বেরিয়ে যাওয়ার কাহিনীও তো আছে এরকম। এটি থেকে যদি তারা প্ল্যান করে, তারা দেখলো যে আমাদের সিকিউরিটিটা কতদূর অ্যালাউ করে আমাদের, এবং তারা যদি পরিকল্পনা করে, যেটা আপনি বললেন যে 30 সালের জঙ্গি চিন্তা, এটা দীর্ঘদিন প্ল্যান করে তারা দেখেছে যে কখন প্রিজন ভ্যানটা যায় এবং সেই প্রিজন ভ্যানটাকে কীভাবে আটকালে পড়ে এবং ভিতরে মেসেজ দেওয়া হয়। মানে এটিকে যদি আমরা সিরিয়াসলি দেখতে চাই, ঘটনা ভুল, আমি যেটা আগেও বলেছি, ভুল হিসেবে আমরা নিতে পারি, কিন্তু এখন পর্যন্ত যেটা করা প্রয়োজন, যে ভদ্রলোক পাইলট চালালেন এটি, আবার তিনি নিয়েও চলে গেলেন, এতে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। ওই হেলিকপ্টার কোম্পানিকে তো আনতে হবে, যে ওই হেলিকপ্টার কোম্পানি এইরকম একজন পাইলটকে কেনই বা নিয়োগ করবে? যে সেক্ষেত্রে বলছেন আইজিপি বলছেন যে লিখিত ক্ষমা প্রার্থনা করেছে, মানে সেক্ষেত্রে ব্যবস্থাকে আরো শক্ত কিছু নেওয়া উচিত। নিশ্চয়ই, কারণ এইরকম যে এটি তো ধরেন, আচ্ছা এটা ভুল করে না হয় একটা মাঠের মধ্যে নামলো, এটা তো একটা প্রাইভেট ক্যারিয়ার, তো কালকে ধরেন এরকম আরেকটা ফ্যামিলি যাচ্ছে, ভুল করে নদীর মধ্যে নেমে গেল, তাহলে এই ভুলটাও তো দেখা উচিত, যে পাইলট এই ভুলটি করে তাকে এই বিমান চালানোর জন্য মানে আপনি রাখবেন কি রাখবেন না। কাজে এটি শুধুমাত্র সিকিউরিটি না, সবকিছু মিলিয়ে, কারণ এটা তো প্রাইভেট ব্যবসা করছে তারা। আজকে হয় মাঠে নামলো, কালকে একটা গাছের মধ্যে পড়ে যেতে পারে, পরশুদিন এটা নদীর মধ্যে পড়ে যেতে পারে যদি ভুল করে এইসব জায়গায় আসে। কাজে এটি আমি বলেছি যে এটাকে আমরা ভুল হিসেবে নিলাম, কিন্তু এটা নানা ডাইমেনশন, এটা দেখা দরকার, শিক্ষা নিতে হবে, যেটি আপনারা বলছিলেন। আমরা একটু হজের প্রসঙ্গে যেতে চাই। যে হজের ভোগান্তিটা কাটছেই না, প্রতিদিনই আমরা
প্রায় শুনছি হজ ফ্লাইট বাতিল হচ্ছে। আজকেও 2টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। কাজী সিরাজ, গতকাল নিশ্চয়ই শুনেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব বলছিলেন যে যদি দুঃখিত বিমান কর্তৃপক্ষ এমডি বলছিলেন যে যদি আর একটিও ফ্লাইট বাতিল না হয় তবুও 4700 জনের ক্যাপাসিটির একটি সংকট দেখা দেবে বিমানের জন্য। এটি কিভাবে মোকাবেলা করবে তারা? এটা মোকাবিলা করার সুযোগ আমার মনে এখন আছে বলে মনে হয় না। এখন আর এই হজ যাত্রীদেরকে পাঠানোর কোনো স্কোপ নেই। কিন্তু এই দেখেন এরকম জটিলতা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, মফস্বল থেকে, জেলা থেকে, উপজেলা থেকে যে হজ যাত্রী এখানে এসছেন, তা অনেক কিছুতে অনিয়ম আছে, থাকার ব্যাপার আছে, তাদের যে ট্রলি ব্যাগ ট্যাগ যেগুলো দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমানের। এটা অনেকে বলছে সৌদি আরব পর্যন্ত পৌঁছানো যাবে না এগুলোর জিনিসপত্র। তারপরে ওখানে তাদের ভিসা নিয়ে এগুলোর যন্ত্র হচ্ছে, ওখানে ঘর ভাড়া নিয়ে অনেক অনিয়ম আছে। এই অনিয়মগুলো কিছু, একদিকে তো ফ্লাইট আছে, যারা যাচ্ছে তাদেরও নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। অথচ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হজ মন্ত্রণালয়, আমাদের ধর্ম মন্ত্রণালয় ডাক্তার পাঠাচ্ছেন একটা টিম, এটা যায়, ডাক্তারের সঙ্গে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোনো দরকার নাই, বলাই আছে, এতে কোনো কাজ নাই। তারপরে আবার হজ ডাক্তার যাচ্ছে, নার্স যাচ্ছে, বাধা যাবে, এদের কাজ আছে। কাজ নেই এরকম অনেক লোক যাচ্ছে। কেন যাচ্ছে? 318 জন যাচ্ছেন। আর একটা হচ্ছে 170 জনের একটা সহায়ক টিম, ডাক্তার টিমকে হজ যাত্রীদেরকে সহায়তা করার জন্য সহায়ক টিম একটা যাচ্ছে। সেখানে 35 জন আছে ড্রাইভার, লেখা আছে তারা গাড়ি চালাবেন না। তো গাড়ি চালাবেন না ড্রাইভার কেন যাচ্ছে? বিভিন্ন অধিদপ্তরের লোকজনকে নেওয়া হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন যারা এর সঙ্গে সংশ্লিষ্ট নয়। তো আর 35 জন যাচ্ছেন ধর্মমন্ত্রীর নিজের কনস্টিটিউয়েন্সি থেকে। তো এরা কেন? এগুলোর ব্যাপারে কোনো অসুবিধা হচ্ছে না, অনিয়ম হচ্ছে না, কোনো ব্যত্যয় ঘটছে না, সব ঠিকঠাক মতো যাচ্ছে। কিন্তু যারা হজ করতে যাচ্ছেন, যে টাকা পয়সা খরচ করে, তাদের এই যে অনিয়মগুলো, অসুবিধাগুলো, এগুলো একদিকে, আর দিকে হচ্ছে এই যে 4000-এর উপরে, আমি আজকে সম্পাদক লিখেছে এটার উপরে, যে 4000-এর উপর হজ যাত্রী হজ করতে পারবেন না। এদের মধ্যে অনেকের বয়স এত বেশি, আগামী হজ পর্যন্ত অনেকে বেঁচে থাকবে, আল্লাহ জান, আল্লাহ বাঁচিয়ে রাখলে তো রাখবেন। কিন্তু এদের যে হজ করার ইচ্ছাটা, তাদের যে আগ্রহটা, তাদের যে নিয়তটা, এই যে নষ্ট হয়ে গেল, এটা কেউ বলছে যারা পাঠানোর দায়িত্বে আছেন তাদের উপরে, ওরা বলছে বিমানেরও অবহেলা আছে। মন্ত্রণালয় কি করে? মহাসচিবকে বলতে শুনছি আমরা যে বিমান কর্তৃপক্ষ তাদের সাথে আগে কথা বলে ফ্লাইট ঠিক করে না বলে এরকম হয়। মানে প্রতি বছরের এই বিষয়টা তবুও কেন তারা কথা বলে ঠিকই করতে পারছেন না? সাংবাদিক কাজ প্রতি বছর হচ্ছে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে জানি যে যারা হজ করতে আসেন, দুইটি অংশ। একটি অংশ হচ্ছে একটা ইমোশনাল পার্ট, এই যে গ্রাম থেকে যে মানুষগুলি এসে হজ ক্যাম্পে আছেন, তারা কিন্তু বিদায় নিয়ে এসেছেন পারিবারিকভাবে, এলাকা থেকে তারা হজে যাবেন। এবং হজ কিন্তু শারীরিকভাবে একটা সামর্থ্যের কাজ। যারা জেদ্দায় গিয়ে পৌঁছেন, জেদ্দার থেকে মক্কায় যাওয়া, বাড়ি খুঁজে পাওয়া, মুআল্লিমদের অসহযোগিতা, মিনায় যাওয়া, এবং একটা অসম্ভব ধরনের শারীরিক পরিশ্রমের কাজ, অসম্ভব ধৈর্যের কাজ। এবং এটি কিন্তু জেদ্দার থেকেই শুরু হয়। কিন্তু এইবার যারা হজে গেলেনও তাদের শুরু হলো এইখান থেকে। এই যে লোকগুলি, এবং এটির জন্য আমি হজ এজেন্সিগুলিকে দায়ী করব বেশি, কারণ তারাই এই লোকগুলিকে কালেকশন করেছে। তাদের কিন্তু হজ এজেন্সিগুলির রিপ্রেজেন্টেটিভ আছে সারা দেশে, তারা ওই বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদেরকে রাখেন যে তুমি যদি হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয় প্রতি বছরই হয়। আমার বক্তব্য, যেমন এইবার 2-3টি ঘটনা যদি আমি বলি, একটি ঘটনা হচ্ছে এইবার ভিসার একটা সমস্যা, দ্বিতীয় হচ্ছে যারা গত 2 বছর হজ করেছেন তাদের জন্য বাড়তি ফি দিতে হবে, ওইখানে বাড়ি ভাড়া নিয়ে একটা সমস্যা। আমি মনে করি যে এই গত 6 মাসে কিন্তু হজ মন্ত্রণালয় এবং হাবের লোকজন বহুবার সৌদি আরব সফর করেছেন এইগুলির জন্য। কিন্তু এই সমস্যাটা কেন 15 দিন আগে শুরু হবে? কেন 15 দিন আগে আমি জানবো যে আমার বাড়ি ভাড়া ঠিক হয় নাই? এবং এখন যেটা জানা গেল, এই হজ এজেন্সিগুলি বাড়ি ভাড়াই করেছে শেষের দিকে, যাতে আগে থেকে যারা বাড়িতে না যেতে পারে, এবং ওই জন্য ফ্লাইটগুলি তারা চায় শেষের দিকে। তো এত ব্যবসা করলে তো চলবে না। এরকম একটা ইমোশনাল বিষয় নিয়ে এত ব্যবসা করতে চলবে। আমি বিভিন্ন জায়গায় বলেছি, লিখেছিও। আমি পরিষ্কারভাবে মনে করতে চাই যে আমাদের ধর্ম মন্ত্রণালয়, চাঁদ দেখা কমিটি এই কাজ করুক। হজের জন্য আলাদা একটা মন্ত্রণালয় এই বছরের হজ থেকে কাজ শুরু করবে, এবং হজ মন্ত্রণালয় শুধুমাত্র হজের বিষয় নিয়ে কাজ করবে। আপনি মিডল ইস্টার্ন কান্ট্রিগুলিতে হজ বিষয়ক আলাদা মন্ত্রণালয় আছে, আমাদের ওই মন্ত্রণালয় থাকবে। এবং এই যে ভলান্টিয়ারের কথা যেটা বললেন, আপনি যদি হজ যারা গেছেন তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভারত থেকেও ভলান্টিয়ার আসবে, সেই ভলান্টিয়াররা কন্ডিশন থাকে যে তারা হজ করবে না,
তারা স্বেচ্ছাসেবক হিসেবে যারা হজ করবেন তাদের জন্য কাজ করবেন। আর আমাদের এখানে ভলান্টিয়ার যাই হজ করার জন্য, কাজেই হজ করতে গেলেন একটা পবিত্র জায়গায়, কিন্তু একটা মিথ্যা ডিক্লারেশন দিয়ে গেলেন। ডাক্তাররা যাই মানে চিকিৎসা করার জন্য কিন্তু যাওয়ার কথা, কিন্তু আপনি গিয়ে দেবেন অল্প সংখ্যক ডাক্তার পাবেন, বাকিরা সব হজ করতে গেছেন। তো কাজেই শুরুতেই হজের নামে আমরা অনিয়মটা করি। কাজে আমার অবস্থানটা, আমার প্রস্তাবটা খুব পরিষ্কার যে ধর্ম মন্ত্রণালয়, চাঁদ দেখা কমিটি কখন ঈদ হবে এগুলি করুক, আর হজ মন্ত্রণালয় ইফেক্টিভ যারা কাজ বুঝে তাদের সরকার বিষয়টি বিবেচনা করবে কিনা এটি হচ্ছে বিষয়। কারণ প্রতিবারের এই সমস্যা, প্রতি বছরই এই নিয়ে আমাদেরকে কথা বলতে হয়। আমরা একটা বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে এসে আমরা ষোড়শ সংশোধনীর সেই আলোচনা পর্যালোচনা নিয়ে কথা বলবো। থাকুন দর্শক আমাদের সাথেই, ফিরছি একটু পরেই। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। ষোড়শ সংশোধনীর বিষয়ে কথা বলবো। রায় বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের 9 দিন পর আজকে আইনমন্ত্রী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন। সেই প্রসঙ্গে আপনাদের মন্তব্য জেনে নেব। মঞ্জুর হাসান বুলবুল। না, একটি তো ইতিবাচক দিক আমি মনে করি। আগে আমরা যারা আদালত, আইন আদালতের বাইরে যারা, তারা জানতাম যে আদালতের কোনো বিষয় নিয়ে বাইরে আলোচনা করা যায় না। আজকে একটি জিনিস প্রথম জানলাম যে প্রধান বিচারপতি বললেন যে গঠনমূলক আলোচনা হতে পারে। এটা সাংবাদিক হিসেবে আমার জন্য খুব সাহসের জায়গা। 1 2 নম্বর, এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন উপযুক্ত লোকজন। একজন হচ্ছেন আইনমন্ত্রী, তিনি প্রশ্ন তুলছেন কিছু। আইন কমিশনের চেয়ারম্যান, সাবেক প্রধান বিচারপতি, তিনি প্রশ্ন তুলছেন কিছু। কিন্তু আইন কমিশনের যে মানে কার্যাবলী বা তার যে এখতিয়ার, তার মধ্যে কি আসলে এই বিষয়ে আইন কমিশন হিসেবে তো মানে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে তিনি করেছেন, বাট কিন্তু তিনি তো প্রাক্তন প্রধান বিচারপতিও। আমার কাছে যেমন মনে হয়েছিল, আমি এত মানে তারা যেভাবে আলোচনাগুলি করেছেন সেভাবে হয়তো করতে পারবো না। আমার কাছে যেমন মনে হয়েছিল যে প্রধান বিচারপতি বা বিচারপতির কোনো রায়ে সংসদকে নিয়ে এরকম মন্তব্য করা, সংসদ ইমম্যাচিউরড এরকম বলা যায় কিনা, নির্বাচন ঠিক হয়নি এটা বলা যায় কিনা। আর যদি প্রধান বিচারপতি বা বাংলাদেশের প্রধান বিচারালয় যদি মনে করে যে সংসদ ইমম্যাচিউরড, তাহলে তো খালি কমেন্ট করবেন না, তাদের তো একটা মানে জাজমেন্টও দিতে হবে যে এইরকম ইমম্যাচিউরড সংসদ চলবে কি চলবে না। এগুলো আমার মধ্যে প্রশ্ন ছিল। কাজে প্রশ্নগুলি এসছে। আমি মনে করি যে একটা আলোচনা শুরু হয়েছে, কিন্তু এটার মধ্যে আলোচনার আরেকটা দিক হচ্ছে রাজনীতি। মানে সবাই যার যার পলিটিক্সের দিকে টানছেন। আওয়ামী লীগ হয়তো আওয়ামী লীগের দিকে টানছেন, বিএনপি হয়তো বিএনপির দিকে টানছেন। আমার ধারণা এই আলোচনা থেকে যদি একটা জায়গায় আমরা পৌঁছতে পারি যেখানে এই ধরনের সেন্সিটিভ বিষয়ে, স্পর্শকাতর বিষয়ে বিচারালয় বা প্রধান বিচারপতি বা যারা মন্তব্য করবেন তারা কি করবেন, জাতীয় সংসদ প্রধান বিচারপতি কিন্তু আজকে বলে দিয়েছেন যে এটি নিয়ে যেন কেউ ফায়দা তুলতে না পারে, রাজনীতি করবেন না, এটি বলেছেন। সেই জন্য আমি বললাম যে প্রধান বিচারপতি কথা বলেছেন, আইনমন্ত্রী কথা বলেছেন, সাবেক প্রধান বিচারপতি কথা বলেছেন। কাজে সেই দিক থেকে আমি মনে করি একটা গঠনমূলক আলোচনার জায়গায় আছে। এখানে যারা রাজনীতি করতে চান তারা হয়তো খুব বেশি সুযোগ নিতে পারবেন না যদি সব পক্ষ ঠিক থাকে। না, আমার যেটা মনে হয় সরকারের তরফ থেকে এটা তো একটা জিনিস তারা তো বলেই দিয়েছে, এই রায়ে তারা হতাশ, ক্ষতিগ্রস্ত, সংক্ষুব্ধ। এটা সরকারি দল যেটা বলো, মূল ইস্যুটা তো ছিল বিচারপতিদের অভিশংসনের ক্ষমতাটা সংসদের হাতে যাবে কিনা। এখানে 7 জন বিচারপতিরা সবাই আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদের প্রসঙ্গটা এনেছেন, যে এখানে যেটা সরকার দল থেকে বলা হচ্ছে সংসদকে ইত্যাদি ইত্যাদি বলেছে। আমার মনে হয় 70 অনুচ্ছেদের সমালোচনা করতে গিয়ে তারা যে কথাটা বলেছেন, সংসদ সদস্যদের এই 70 অনুচ্ছেদের বর্তমানে নিজেদের ইচ্ছামতো কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। ফলে দল যে চিন্তা করবে, দল যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত সেখানে কার্যকর হবে। তো দল কোনো বিচারক সম্পর্কে, কোনো বিচারপতি সম্পর্কে যদি কোনো সিদ্ধান্ত আগে থেকে নেয় যে এই বিচারপতিকে ভালো লাগছে না, এই বিচারপতি কথা শুনছে না, এরকম মনোভাবটা তো এরকম যে তার বিরুদ্ধে অভিশংসনের চিন্তা ভাবনা তারা করতে পারে, এগুলো আলোচনা হচ্ছে। এবং এখানে সবচেয়ে আইনমন্ত্রী কিন্তু আজকে এটির একটি ব্যাখ্যা দিয়েছেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভারতে আমরা বিভিন্ন সময় যে বিভিন্ন, আমি গত কয়েকদিন আলোচনায় খালি বাংলাদেশ পাকিস্তান ছাড়া তো এগুলো করতে হয়, সবাই এগুলো মানছে না। আমাদের পাশের ভারতের অবস্থাটা কি? ভারতে এখনো অভিশংসনের ক্ষমতা বিচারকরা, কিন্তু বিচারকরা কি করছেন? ভারতীয় সুপ্রিম কোর্ট দ্বারা ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বিচারক অপসারণের প্রক্রিয়া পরীক্ষা করে দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, বিচারপতি মোহাম্মদ হোসেন, যে ভারতীয় সুপ্রিম কোর্ট দেখতে পান যে এসব দেশের বেশিরভাগ দেশে বিচারক অভিশংসনের প্রক্রিয়া প্রধানত দলীয় দৃষ্টিকোণ ও রাজনৈতিক বিবেচনার কারণে ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। যাদের ভারতীয় সুপ্রিম কোর্ট যেটা করছে, ভারতীয় সুপ্রিম কোর্ট এই ব্যবস্থায় অসন্তুষ্ট, তারা এটাকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করছে না। তারা যে জন্য একটা সংস্কার সাধনের একটা প্রস্তাব দিয়েছেন এবং যেটা বলেছেন এই অভিশংসনের বিষয়গুলো একমাত্র সুপ্রিম কোর্টের বিচারকরাই করবেন,
জুডিশিয়ারি করবে, আর কেউ করতে পারবেন না। তো এই আমাদের সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের পেছনে অবস্থান রয়েছে এই জায়গায় যে সংসদের এখন যে 70 অনুচ্ছেদের কারণে যে অবস্থা, সংসদের সব যদি ব্যারিস্টার সাহেবরা, ডক্টর সাহেবরা অনেকে অন্যভাবে চিন্তা সমালোচনা করেছেন যে শিক্ষা দীক্ষা মান, সংসদের জনগণ যাদের চাইবে সেই তো নির্বাচিত হবেন। কিন্তু এখানে যদি সব ডক্টর কামাল হোসেন সাহেবরা, ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের মতো লোকরাই যদি সব 300 জন এমপি হন, কিন্তু 70 অনুচ্ছেদ যদি থাকে, তাইলে তাদের পক্ষেও স্বাধীনভাবে যে না এই বিচারকের আইনমন্ত্রী কিন্তু আজকে ব্যাখ্যা দিচ্ছিলেন যে 70 অনুচ্ছেদ সাংসদদের স্বাধীনতা হরণ করে না। তার একটি ব্যাখ্যা দিচ্ছিলেন যে খুব গুটি কয়েক জায়গায় শুধুমাত্র 70 অনুচ্ছেদের অ্যাপ্লিকেবিলিটি আছে, সবখানে থাকছে না। এটা ওনার ব্যাখ্যা। উনি তো সরকারের আইনমন্ত্রী, সরকার মানে সরকার দলের প্রতি নেতাও তিনি। তো উনি আইনমন্ত্রী, আমার কাছে যেটা মনে হয়েছে আজকে ওনার বক্তব্যে, উনি আইনমন্ত্রী চাইতেও সরকার দলের নেতা হিসেবে অ্যাক্ট করেছেন বেশি। একইভাবে বিচারপতি খায়রুল হক সাহেব, এই যে উনি বলছেন এটা অপ্রাসঙ্গিক, এটা অপ্রাসঙ্গিক, উনি মুন সিনেমা হল মালিকানা মামলায় জিয়াউর রহমানকে তস্কর পর্যন্ত বলেছেন। ওটা কি প্রাসঙ্গিক ছিল? এখন এগুলো আসতে পারে, এগুলো গতকাল যে মুন সিনেমা হলের মামলায় কিন্তু সামরিক শাসনের একটা লিঙ্ক ছিল, যার জন্য তিনি সামরিক শাসনকে ধরতে পেরেছিলেন। না, সে ধরতে পারে তাই বলে এটার মধ্যে সংসদ আনবে, এটা বলবো। এটার মধ্যে তো যেহেতু সংসদের বিষয়গুলো আছে, যে এই সংসদ নির্বাচন, সংসদ কিরকম সংসদ হলে যে এই সংসদের উপর আস্থা রাখা যায়, নির্ভর করা যায়, অনেক কিছুকেই একটার সাথে আরেকটা লিংক করাই যায়। হ্যাঁ, তারপরও আমার মনে হয় এখন এটার চাইতে এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, একেবারে আইনগত বিষয়ের চাইতে রাজনীতিটা বেশি হচ্ছে। বিএনপি এখন আর অন্য কোনো কাজ তো এই পর্যন্ত তাদের দেখে নাই, গত যতদিন ক্ষমতাচ্যুত হয়েছে, ক্ষমতা দূরে গেছে। এবারে এই ইস্যু একটা এটাই পেলো, এটা ছাড়া বাংলাদেশে আর যেন কোনো ইস্যু নেই, বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার কোনো কিছু নেই। আজকে যে প্রধান বিচারপতি বলে দিলেন যেন কেউ ফায়দা লুটতে না পারে, এই জন্য সচেতন থাকতে বলেন। এবং আইনজীবী সমিতির সভাপতি যখন দুটো জিনিস আমি বলবো, একটা যে প্রধান বিচারপতির বক্তব্যটি, এটা সরকার অথবা বিরোধী দল কারোই কোনো রাজনৈতিক ফাঁদে পা দেবেন না। আরেকটি হচ্ছে আইনমন্ত্রী সমস্ত বক্তব্যের মধ্যে, আইনমন্ত্রীর সমস্ত বক্তব্যের মধ্যেও আমি একটা জিনিস যেটা বলবো, যেটা আইনমন্ত্রী কখনো একবারও এটা বলেন নাই যে যে রায় দিয়েছে এ রায় আমরা মানি না, এটা কিন্তু আইনমন্ত্রী বলেন নাই। আইন রায়কে গ্রহণ করেই এটা এখন ওই যে বলবো আমিও, যে হ্যাঁ এখন এরকম জাজমেন্ট হয়ে যাওয়ার পরে এটা পাবলিক প্রপার্টি হয়ে যায়, পাবলিক অ্যাসেট, একবার এটা নিয়ে আলাপ আলোচনা করা যায়, এবার এর মধ্য দিয়ে আমরা একটু সাহসী হয়ে গেল। আইনমন্ত্রী যেটা বলেছেন যে তারা আইনগতভাবে এটা মোকাবেলা করবে, এটা হলো ইতিবাচক দিক, এবং সেটাই করতে হবে। আর আপনি যেটা বলছিলেন যে মানে ফায়দা লুটার কথা যে বলছেন, যেন কেউ ফায়দা লুটতে না পারে, এটি যেমন এটি প্রধান বিচারপতির কখন বললেন, কনটেক্সটটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি যিনি বিএনপি থেকে নির্বাচিত একজন নেতা, তিনি এটা পত্রিকার কাগজগুলি তুলে ধরে একটা রুল চেয়েছিলেন। তখন প্রধান বিচারপতি বলেছেন যে সুপ্রিম কোর্ট এরকম কোনো ফাঁদে পা দিবে না, কোনো রাজনৈতিক দলের এই জন্য কোনো রুল দেন নাই। যার ফলে এটার কনটেক্সটটা হলো চাই যে তাদেরকে ফাঁদে ফেলার জন্য রাজনৈতিক কোনো চেষ্টা হয়তো ছিল, বা আবার সেটা তিনি বুঝতে পেরেছেন। এই যে এই কনটেক্সটে তিনি এই কথাটা বলেছেন। এবং ফায়দা লুটতে চাইছে এখানে কাদের মানে বোঝাচ্ছেন? ফায়দা লুটের মধ্যে বিএনপি চাইছে যে, যেমন ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কয়েকদিন ধরে বলছিলেন যে যেহেতু রায় বলা হয়েছে যে ম্যাচিউরড সংসদ, কাজে এই সংসদটি বাতিল করার জন্য এটা রিট করা দরকার। তারা এটা চিন্তা ভাবনা করছেন বলে পত্রপত্রিকা আমরা দেখেছি। এই কাজগুলি ধরেন বিএনপির মধ্যে আছে। যেমন বেগম খালেদা জিয়ার বাড়ি নিয়ে যখন তোলপাড় হচ্ছিল, তখন ব্যারিস্টার মওদুদ বলেন যে একটা রিট করে দিই, আমি রিট করে দিয়ে তারপর আদালতের রায় কিন্তু তারা হেরে গেলেন। তো এটা একটা, যেমন এই রায়ের প্রেক্ষিতে রায়টার যেটা জনাব কাজী সিরাজ বললেন যে বিএনপি যদি সংসদকে অকার্যকর মনেই করে, এটা তো রাজনৈতিক ইস্যু, এটা বিএনপির আদালতের রায় কেন করবে? তারা আন্দোলন করবে, তারা যৌক্তিকভাবে জনগণকে সংগঠিত করবে, বলবে যে এই সংসদ অকার্যকর, এই সংসদ ভেঙে দাও, এই সংসদ চলবে না, এটা তো রাজনৈতিক ইস্যু। কিন্তু তারা ওই সুপ্রিম কোর্টের রায়টাকে ইউজ করে এটা করতে চাইছেন, যার ফলে এটা সুপ্রিম কোর্টের জন্য এটির কি কোনো প্রভাব, যেহেতু সুপ্রিম কোর্ট আজকে বলে দিলেন যেটি নিয়ে ফায়দা যেন লুটতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে বলেছেন, এটির কি কোনো প্রভাব, এবং যেই রাজনীতিতে যে রীতি আলোচনা দেখছি আমরা এই রায় নিয়ে, এটির কোনো প্রভাব কি সুদূর প্রসারী দেখেন কিনা? সামনে নির্বাচনও আসছে। আওয়ামী লীগ আইনজীবী সমিতি যেটা আছে, এবং একটি কথা বলে দিতে চাই, তারা তো সেপ্টেম্বর, তার তো চিফ জাস্টিসের
রিজিগনেশন চেয়েছে, পদত্যাগ চেয়েছে, সময় দিয়েছে। এই সময়ের মধ্যে দিয়ে পদত্যাগ না করলে সেপ্টেম্বর মাস থেকে তারা আন্দোলনে যাবেন। হ্যাঁ, রাজনীতি হবে, রাজনীতি করছে, রাজনীতি হবে। তো আমার মনে হয় বিএনপিও করবে। বিএনপিও আর তো এতদিন তো এই একটা ইস্যু পেলো যেটা নিয়ে একটা ডিফেন্সও আছে মনে করছে তারা। তো এটা নিয়ে আর এর জনগণের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে জনগণ কি ভাবছে, জনগণ কি চিন্তা করছে। তো এখন জনগণ তো আমাদের এখানে বিভক্ত। আমাদের এখানে সরকার পক্ষের জনগণ, সরকার বিরোধী জনগণ আছে। সরকার পক্ষের জনগণ তো সরকার যা করছে, সরকার যা বলবে, সরকার যে অবস্থান নেবে এটার পক্ষে থাকবে। আর খুব চিন্তা ভাবনা করা লোকজন তারা হিসাব নিকাশ করে ওটা খুব কম। আর সরকার বিরোধী লোকজন এই সুযোগটা নেবে যে এই যে সংশোধনটা বাতিল হলো পার্লামেন্টের কাছ থেকে, কিন্তু এতে বিএনপির কি লাভ হলো আমি বুঝি না। বিএনপি এটা নিয়ে যে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেল, যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেও আসে তাহলে বিএনপির তাতে কি লাভ? এখানে আওয়ামী লীগ কি ক্ষমতাচ্যুত হয়ে গেল? এইজন্যই হয়তো আদালত বলে দিচ্ছেন যেন ফায়দা লুটতে না পারে। আমরা একটু সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলামকে পাচ্ছি আমাদের সঙ্গে, আমরা তাকে সংযুক্ত করে নিতে চাই এবং আইনগতভাবে মোকাবেলার কথা যেটি বলা হচ্ছে। অ্যাডভোকেট আমিরুল ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে যেটি আইনমন্ত্রী তার প্রতিক্রিয়ায় বললেন যে আইনগতভাবে মোকাবেলা করবে, রিভিউ করবে কিনা সেটি চিন্তা ভাবনা করা হচ্ছে, এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রিভিউ এর বাইরে কি আর কোনো আইনগত পদ্ধতি আছে মোকাবেলা করার জন্য? এখন তো সর্বোচ্চ আদালতের রায়, একটা রিভিউ করার স্কোপ আছে, সেটা আইনমন্ত্রী বলে থাকলে সে অধিকার তাদের আছে। কিন্তু রিভিউ এর বাইরে তো আর কোনো আইনগত ভাবে মোকাবেলার কোনো উপায় তো নেই নাকি? আমি একটু খালি ওর সাথে একটু সাপ্লিমেন্ট করি। আইনমন্ত্রী আরেকটি কথা বলেছেন যে যেখানে অপ্রাসঙ্গিক যে বক্তব্য রায়ের মধ্যে দেওয়া হয়েছে, আইনমন্ত্রী বলছেন যে সেগুলি এক্সপান্স করার জন্য তারা দাবি জানাবেন। এই এক্সপান্স করার পদ্ধতিটি কি আমরা একটু জানতে চাই। ওটাও রিভিউর মাধ্যমেই হবে। তার মানে রিভিউয়ের আবেদন করতে হবে। রিভিউর মাধ্যমেই হবে। তার মানে রিভিউয়ের আবেদন করতে হবে। ব্যারিস্টার আমিরুল ইসলাম, রিভিউ এর জন্য তো একটি নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে রিভিউ করতে হবে এবং যেহেতু আইনমন্ত্রী নিজেই ভালো জানেন, যেহেতু রিভিউ এর জন্য নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে নিশ্চয়ই রিভিউটি করতে হবে এবং পূর্ণাঙ্গ বেঞ্চ মিলেই যখন এই রায়টি দিয়েছে তাতে আসলে রিভিউতে খুব পরিবর্তন আসবে এমনটি কি মনে করেন, বা আমাদের যে নজির আছে এর আগে রিভিউ এর সেটি থেকে? না এ ব্যাপারে এই হাইপোথেটিক্যাল প্রশ্ন নিয়ে আপনারা আমাকে ডাকলেন, বাসায় কষ্ট করে লোক এসেছে, এগুলো কি কোনো প্রয়োজনীয়তা আছে নাকি প্রাসঙ্গিক, নাকি এটা আমার পক্ষে বলা সম্ভব? আমি তো তাদের লিগ্যাল অ্যাডভাইজার না, তাই না। আমরা প্রশ্ন করছি এই কারণের জন্য যে আপনি এই বিচারে একজন এমিকাস কিউরি ছিলেন। আপনি যদি একটু আমার কথা শোনেন যে আমরা এখান থেকে প্রশ্ন করছি এই কারণের জন্য যে আপনি বিচারে একজন অ্যামিকাস কিউরি ছিলেন, কিন্তু অনেকগুলি প্রশ্ন উঠেছে। একজন সাবেক প্রধান বিচারপতি বলেছেন যে রায়ের মধ্যে অপ্রাসঙ্গিক অনেক বক্তব্য রাখা হয়েছে। আপনিও কি মনে করেন কিনা যে অপ্রাসঙ্গিক অনেক বক্তব্য রাখা হয়েছে? আমি তো পূর্ণ জাজমেন্টের বই আজকে পেয়েছি, কেমন একটা বই পাবলিশ করেছে, এটা সবাই পড়তে পারেন আপনারা। আমি মনে করি যে এই সমস্ত বিষয়টা নিয়ে এটা আইনি আলোচনা, এটা মাননীয় মন্ত্রী তিনি জানেন, তিনি কি বলছেন, কি করতে যাচ্ছেন, এটা তিনি বলতে পারবেন আপনাকে। জি, ব্যারিস্টার আমিরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হলেন। আমরা যদিও খুব বেশি উত্তর আসলে পাচ্ছিলাম না। অসংখ্য ধন্যবাদ মঞ্জুল হাসান বুলবুল এবং কাজী সিরাজ, আপনাদের দুজনকেই। দর্শক, এই ছিল আজকের বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে। প্রতিদিন রাত 8টায় সরাসরি আলোচনায় থাকবো আমরা এবং রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল দেখা হচ্ছে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে অন্য কোনো অতিথিদের সাথে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।